আপনারা অবশ্যই জানেন গতকাল নবান্ন অফিস থেকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় অন্নপূর্ণা যোজনার জন্য ফর্ম প্রকাশ করেছে। যে ফর্মটা হচ্ছে 12 পাতার ফর্ম। এই ফর্মটা কিন্তু সঠিকভাবে ফিল আপ করে নিজেদের যে এলাকার বিডিও অফিস রয়েছে, পঞ্চায়েত অফিস রয়েছে, এসডিও অফিস রয়েছে, ডিএম অফিস রয়েছে, ওখানটায় ফর্মটা ফিল আপ করে জমা করতে হবে। সবার প্রথমে একটা তথ্য দিয়ে রাখি, যারা যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পাচ্ছিলেন কিংবা পেতেন, তাদেরকেও কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে হবে, এমনটাই কিন্তু নবান্ন অফিস থেকে জানানো হয়েছে। তার জন্য এখন বর্তমানে এইটাই আপডেট, এই অন্নপূর্ণা যোজনার জন্য সবাইকে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। মানে প্রত্যেক মহিলা যারা এই 3000 টাকা পেতে চায় অবশ্যই কিন্তু এই ফর্মটা ফিল আপ করে জমা করতে হবে। এই যে 12 পাতার বিশাল ফর্ম, এই ফর্মটা সঠিকভাবে কীভাবে তথ্য দিয়ে ফিল আপ করতে হবে, কোন কোন ঘরে কি কি লিখতে হবে এবং এখানে ফর্মের সঙ্গে কি কি ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে, টু জেড নিয়ে আজকের ভিডিওটিতে আলোচনা করছি। তার জন্য অবশ্যই সঠিকভাবে ফর্মটা ফিল আপ করার জন্য আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখে নিন। এবার ভিডিওর শুরুতেই আপনাদের প্রথমেই জানিয়ে রাখি, যারা আপনারা এই অন্নপূর্ণা যোজনার ফর্মটা ডাউনলোড করতে চান অফিসিয়াল ওয়েবসাইট থেকে, যার জন্য কিন্তু আপনাদের আসতে হবে socialsecurity.wb.government.in এই অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন। এই ওয়েবসাইটে আসার পর এখানে কিন্তু 3টি ফরম্যাটের ফর্মটা দেওয়া রয়েছে। যেমন এখানে প্রথম দেওয়া রয়েছে ইংলিশের ফর্ম, ডাউনলোড অন্নপূর্ণা যোজনা ফর্ম ইংলিশ। তারপর রয়েছে ডাউনলোড অন্নপূর্ণা যোজনা ফর্ম বাংলা। এখানটায় কিন্তু ক্লিক করে আপনারা বাংলা ভাষার ফর্মটা পেয়ে যাবেন এবং নিচে কিন্তু এখানে হিন্দি ভাষার ফর্ম দেওয়া রয়েছে। তো এবার এই ফর্মটা ওপেন করে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি কিভাবে আপনাদের সম্পূর্ণ ফর্মটা ফিল আপ করতে হবে। এবার অনস্ক্রিন দেখতে পাচ্ছেন আমি কিন্তু অন্নপূর্ণা যোজনার 12 পাতার ফর্মটা ওপেন করে রেখেছি। এখানে সবার প্রথমে বলে দেওয়া হয়েছে, এখানে কিন্তু যে ফর্মটা দেওয়া রয়েছে এই ফর্মের প্রত্যেকটা ঘর কিন্তু ফিল আপ করতেই হবে। এখানে কিন্তু বাধ্যতামূলক করা হয়েছে, মানে প্রত্যেকটা বিভাগ কিন্তু এখানে ফিল আপ করতেই হবে। যার জন্য আপনারা দেখে নিন কীভাবে এখানে সম্পূর্ণ ফর্মটা ফিল আপ করবেন। তো ফর্মের প্রথমে কি রয়েছে, ফর্মের প্রথমে কিন্তু এখানে হেডিংয়ে দেওয়া রয়েছে অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম। যেখানটায় প্রথম দেখতে পাচ্ছেন এখানে প্রথম রয়েছে বিভাগ এবং ক্ষেত্র, তারপরে বিকল্প ইনপুট এবং তারপরে নির্দেশনা দেওয়া রয়েছে। তো 1 নম্বর পয়েন্টে বলা হচ্ছে পরিবারের প্রধানের নাম। আপনার পরিবারের যে প্রধানের নাম রয়েছে, মানে আপনার পরিবারের যে প্রধান রয়েছে তার নামটা কিন্তু অবশ্যই এই ঘরটাই লিখে দেবেন। ওকে, এবার ডান দিকে বলা হচ্ছে আধার কার্ড অনুযায়ী, আধার কার্ড অনুযায়ী আপনার পরিবারের যে এখানে প্রধান রয়েছে তার নামটা রয়েছে, ওই নামটা কিন্তু সঠিকভাবে এখানে লিখতে হবে। তারপরে 2 নম্বর পয়েন্টে বলা হচ্ছে জন্ম তারিখ, যেখানটায় দিন মাস বছর এই অনুযায়ী কিন্তু এখানে আপনাদের বয়সটা লিখতে হবে। যদি আপনার বয়সটা 1/1/1990 হয়ে থাকে তাহলে কিন্তু 01 তারপরে হাইপেন দেবেন, তারপরে 01 তারপরে হাইপেন দেবে এবং তারপরে কিন্তু 1990 লিখবেন। এইভাবে কিন্তু আপনাদের জন্ম তারিখটা বসাতে হবে। তারপরে বলা হচ্ছে পরিবারের প্রধানের এখানে লিঙ্গটা, মানে আপনি যার নাম এই ঘরটায় লিখেছেন তার এখানে কিন্তু অবশ্যই জেন্ডার দিতে হবে, মানে উনি পুরুষ নাকি মহিলা অবশ্যই কিন্তু এখানটায় চেকমার্ক করতে হবে এইভাবে। ওকে, তারপর নিচের দিকে আসবেন, এখানে 4 নম্বর পয়েন্টে বলা হচ্ছে পরিবারের প্রধানের আধার নম্বর। এখানে কিন্তু সমস্ত কিছু তথ্যগুলো পরিবারের প্রধানে দিতে হচ্ছে, এখানে কিন্তু ভুল করলে চলবে না। পরিবারের যে প্রধান রয়েছে তার আধার কার্ডের নাম্বারটা এই ঘরটায় বসিয়ে দেবেন। তারপরে 5 নম্বর পয়েন্টে বলা হচ্ছে ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে এই ঘরটায় লিখবেন। তারপরে বলা হচ্ছে 6 নম্বর পয়েন্টে পরিবারের সদস্য সংখ্যা, আপনার পরিবারের মোট সদস্য সংখ্যা কয়জন এখানে কিন্তু অবশ্যই সংখ্যায় লিখতে হবে এই ঘরটায়। ওকে, তারপরে 7 নম্বর এখানে পয়েন্ট রয়েছে ঠিকানা, যেখানে কিন্তু অবশ্যই আপনার স্থায়ী ঠিকানা কি রয়েছে আধার কার্ড আইডি কার্ড অনুযায়ী এই ঘরটায় লিখবেন। এই ঘরটায় অবশ্যই আপনার গ্রামের নাম, পোস্ট অফিসের নাম, থানার নাম, জেলার নাম, রাজ্যের নাম, এগুলো কিন্তু এইভাবে এই ঘরটায় কিন্তু লিখতে হবে। ওকে, তারপর রয়েছে যোগাযোগের নাম্বার, যেখানটায় অবশ্যই হেড অফ ফ্যামিলির যে যোগাযোগের নাম্বার এই ঘরটাই লিখবেন। তবে বলা হচ্ছে যে পরিবারের প্রধানের আধার নম্বরে সংযুক্ত যে মোবাইল নাম্বারটা রয়েছে ওই মোবাইল নাম্বারটা দেবেন। মানে আপনি পরিবারের প্রধানের জায়গায় যার নাম লিখেছেন তার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে ওই নাম্বারটা এই ঘরটায় বসিয়ে দেবেন। তারপরে 9 নম্বর পয়েন্টে বলা হচ্ছে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নম্বর পরিবারের সকল সদস্যের। যেখানটায় কিন্তু এবার পরিবারে যতজন আপনার সদস্য রয়েছে প্রত্যেক সদস্যের কিন্তু নাম
নামগুলো এন্ট্রি করতে হবে, জন্ম তারিখ এন্ট্রি করতে হবে, লিঙ্গ কি রয়েছে পুরুষ নাকি মহিলা, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক কি এবং আধার নম্বর দিতে হবে। তো এখানে কিন্তু নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর বলা হচ্ছে যে পরিবারের প্রধান, যেখানটা কিন্তু প্রথম প্রধানের নাম লিখবেন এবং তারপরে নিচে যেখানে সদস্য 1 রয়েছে, মানে এখানে কিন্তু অবশ্যই আপনার বাড়ির যে সদস্য রয়েছে তার নামটা কিন্তু লিখতে হবে। এখানে নামের ঘরে তার নাম লিখবেন, জন্ম তারিখ লিখবেন, লিঙ্গ পুরুষ নাকি মহিলা লিখবেন, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক কি এখানে কিন্তু এই ঘটে লিখতে হবে। এবার এখানে কিভাবে লিখতে হবে, যদি আপনার এখানে পরিবারের প্রধানের জায়গায় আপনার বাবার নামটা লিখে থাকেন, এখানে কিন্তু অবশ্যই এই যে পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, যদি আপনি তার ছেলে হয়ে থাকেন কিংবা আপনি তার মেয়ে হয়ে থাকেন, এবার কিন্তু অবশ্যই বাবা ও ছেলের সম্পর্ক কিংবা বাবা এবং মেয়ের সম্পর্ক কিন্তু এভাবে লিখতে হবে। ওকে, তো পরিবারের প্রধানের সঙ্গে আপনার কি সম্পর্ক, মানে যে সদস্যের নামটা দিচ্ছেন তার কি সম্পর্ক, অবশ্যই কিন্তু এই ঘটে লিখতে হবে। তারপরে যে সদস্যের নামটা দিলেন তার আধার নাম্বার কিন্তু এভাবে দিতে হবে। এবার একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট ডান দিকে এখানে উল্লেখ করা রয়েছে, বলা হচ্ছে এখানে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে হ্যাঁ অথবা না, এখানে কিন্তু অবশ্যই সিলেকশন করতে হবে। এবার এখানে কিন্তু অবশ্যই প্রথম বলা হচ্ছে পরিবারের প্রধান যদি আবেদন করে থাকে এই ঘরটায় চেকমার্ক করবেন কিংবা টিকচিহ্ন মারবেন। সদস্য 1 এখানে কিন্তু যদি অন্নপূর্ণা যোজনায় আবেদন করছে তার কিন্তু অবশ্যই ডান দিকে এখানে টিকচিহ্ন মারতে হবে। এইভাবে আপনার পরিবারের যে সমস্ত মহিলা যোগ্য মহিলা রয়েছে এই অন্নপূর্ণা যোজনায় ফর্মটা ফিল আপ করার জন্য ওই তার নামের পাশে কিন্তু অবশ্যই ডান দিকে হ্যাঁ অপশানে কিন্তু টিকচিহ্ন করতে হবে, তবে কিন্তু তিনি এলিজিবল হবেন এখানে টাকা পাওয়ার জন্য। আশা করি বুঝতে পারলাম। তো এখানে নিচের দিকে আসবে, এখানে কিন্তু আরও সদস্য নম্বরগুলো দেওয়া রয়েছে। আপনার পরিবারে যতজন সদস্য রয়েছে প্রত্যেক সদস্যের নাম, জন্ম তারিখ, লিঙ্গ এবং পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক এবং আধার নম্বর দিতে হবে। এবং ওই সদস্য যদি মহিলা হয়ে থাকে, যদি যোগ্য হয়ে থাকে, অবশ্যই কিন্তু ডান দিকে হ্যাঁ অপশানে কিন্তু টিকচিহ্ন করতে হবে। ওকে, এবার নিচের দিকে আসবেন, বলা হচ্ছে এখানে 10 নম্বর পয়েন্টে পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট নগদ অর্থ স্থানান্তরিত করার জন্য, যেখানটায় কিন্তু অবশ্যই আপনার পরিবারের সমস্ত যে সদস্য রয়েছে তাদের কিন্তু অবশ্যই যাদের ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সমস্ত প্রাপ্তবয়স্ক সদস্যের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার দিতে হবে। তবে এখানে কিন্তু ডান দিকে বলা আছে ডিবিটি ক্রেডিটের জন্য আধার লিঙ্ক যুক্ত ব্যাংক অ্যাকাউন্ট প্রদান করুন, যেখানটা কিন্তু যার ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার দিচ্ছেন তার যেন ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার ডিবিটি লিঙ্কটা থেকে থাকে। এবার এই আধার ডিবিটি লিঙ্ক কীভাবে করতে হবে, লিঙ্ক আছে কিনা কীভাবে চেক করতে হবে, এই টপিকে অলরেডি আমাদের চ্যানেলে একটা ভিডিও দেওয়া রয়েছে, না দেখে থাকলে নিচের লিঙ্ক থেকে দেখতে পারেন। তো এখানে কিন্তু প্রথম বলা হচ্ছে HOA মানে হেড অফ যে ফ্যামিলি রয়েছে তার কিন্তু প্রথম ইনফরমেশন দিতে হবে। তো তার ব্যাংকের নামটা কিন্তু এই ঘটে লিখতে হবে। যদি তার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া হয়ে থাকে এখানে কিন্তু অবশ্যই লিখবেন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। তারপরে অ্যাকাউন্ট নাম্বারে ঘরে তার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা এই ঘরটায় বসিয়ে দেবেন, তারপরে IBC কোড দেবেন। এইভাবে যতজন সদস্যের নাম আপনি অ্যাড করেছেন প্রত্যেক সদস্যের মধ্যে এখানে যে সমস্ত সদস্য প্রাপ্তবয়স্ক রয়েছে তার ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে তাদের কিন্তু এখানে ব্যাংক অ্যাকাউন্টের তথ্যগুলো এভাবে কিন্তু নিচে এখানে স্টেপ বাই স্টেপ বসিয়ে দিতে হবে। ওকে, এবং তারপরে 11 নম্বর পয়েন্টে বলা হচ্ছে এপিক HOA এবং সকল প্রাপ্তবয়স্ক সদস্য ভোটার তালিকায় অংশ নম্বর সহ এখানে কিন্তু তথ্যগুলো দিতে হবে। মানে যে হেড অফ ফ্যামিলি তার এপিক নাম্বার এবং সমস্ত সদস্যের এপিক নাম্বার, বিধানসভা ক্ষেত্র এবং অংশ নম্বর দিতে হবে। এখানে কি বলা হচ্ছে ডান দিকে HOF এপিক নম্বর, এর ডান দিকে অবশ্যই আপনার পরিবারের যে প্রধান রয়েছে যার নামটা দিয়েছেন ফর্মের প্রথমেই তার কিন্তু এপিক নাম্বারে ঘরে তার ভোটার ID কার্ডের নাম্বারটা এখানে কিন্তু ডান দিকে লিখবেন। তারপরে বিধানসভা ক্ষেত্র এবং অংশ নম্বর কিন্তু এই ডান দিকের ঘরে লিখে দেবেন। এবার এই যে বিধানসভা ক্ষেত্র এবং অংশ নম্বর এটা কোনখান থেকে পাবেন, এটা কিন্তু পাবেন আপনার ভোটার তালিকা থেকে। ভোটার তালিকা আপনার এলাকা অনুযায়ী ডাউনলোড করবেন, আপনার যে বিধানসভা ক্ষেত্র রয়েছে সেইটা অনুযায়ী আপনার কিন্তু অংশ নম্বর কত, বিধানসভা ক্ষেত্রের নাম কি রয়েছে এখানে কিন্তু অবশ্যই বসিয়ে দিতে হবে। এইভাবে প্রত্যেক সদস্যের যে সমস্ত সদস্যের এপিক নাম্বার কিংবা ভোটার ID কার্ডের নাম্বার রয়েছে সেই সমস্ত কিন্তু সদস্যের এখানে এপিক নাম্বার দেবেন এবং তার বিধানসভা ক্ষেত্র এবং অংশ নম্বরটা বসিয়ে দেবেন। ওকে, এবং তারপরে 12 নম্বরের পয়েন্টে বলা হচ্ছে বিভাগ, অর্থাৎ এখানে কিন্তু ক্যাটাগরি উল্লেখ করতে হবে যে হেড অফ ফ্যামিলি সে কোন ক্যাটাগরি থেকে বিলং করছে। এখানে কিন্তু বলা হচ্ছে প্রথম অসংরক্ষিত অর্থাৎ আনরিজার্ভ ক্যাটাগরি এবং আনরিজার্ভ ক্যাটাগরি EWS, তারপর রয়েছে SC ST OBC এবং তার সঙ্গে সঙ্গে PBTG রয়েছে। এবার আপনি যে ক্যাটাগরি
ক্যাটাগরি থেকে বিলং করছে, মানে আপনার ফ্যামিলির যে হেড অফ ফ্যামিলি রয়েছে তা সেই কিন্তু অবশ্যই যে ক্যাটাগরি থেকে বিলং করছে অবশ্যই কিন্তু তার এখানে বাম দিকে এখানে টিক চিহ্ন করতে হবে এইভাবে। ওকে, এবার নিচের দিকে আসার পর বলা হচ্ছে খর পয়েন্টে রেশন কার্ড অথবা খাদ্য ভর্তুকি, যেখানটায় কিন্তু অবশ্যই সঠিক অপশান কিন্তু চুজ করতে হবে কিংবা টিক চিহ্ন করতে হবে। বলা হচ্ছে কি 1 নম্বর পয়েন্টে যে আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে, যদি আপনার ডিজিটাল রেশন কার্ড থেকে থাকে অবশ্যই কিন্তু হ্যাঁ এই অপশানটা কিন্তু টিক চিহ্ন করবেন। ওকে, যদি না থেকে থাকে এখানে কিন্তু না অপশানে টিক চিহ্ন করবেন। আপনার জন্য যেটা হবে অবশ্যই কিন্তু ওইটা সিলেকশন করবেন কিংবা টিক চিহ্ন দেবেন। তারপরে বলা হচ্ছে যদি হ্যাঁ হয় তবে কার্ডের ধরন কি, মানে যদি আপনি এখানে হ্যাঁ করে থাকেন যে আপনার ডিজিটাল রেশন কার্ড রয়েছে তাহলে কি ধরনের কার্ড রয়েছে, AAY নাকি SPEECH নাকি RKSY2 নাকি PEECH নাকি RKSY1 নাকি ভর্তুকিহীন। তো আপনার কি ধরনের রেশন কার্ড রয়েছে এখানে কিন্তু অবশ্যই টিক চিহ্ন দেবেন। এবার আমার যেহেতু PEECH কার্ড রয়েছে আমি কিন্তু PEECH এর এখানে বাম দিকের ঘর টিক চিহ্ন কিন্তু এইভাবে বসিয়ে দেবো। আপনার যে কার্ড হবে অবশ্যই কিন্তু ওই কার্ডের বাম দিকের ঘরটায় আপনি কিন্তু টিক চিহ্ন বসিয়ে দেবেন। তারপরে বলা হচ্ছে পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছেন কিনা, মানে আপনার যে এলাকার মধ্যে রেশন দোকানে প্রতি মাসে রেশন দেওয়া হয় আপনি কি রেশন তুলছেন, যদি রেশন তুলে থাকেন অবশ্যই এখানে হ্যাঁ অপশানে টিক চিহ্ন করবেন। তারপর নিচের দিকে আসবেন, বলা হচ্ছে এখানে সম্পদ সম্বন্ধে তথ্য, যেখানে বলা আছে 1 নম্বর বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকাঘর রয়েছে, এখানটায় কিন্তু যদি আপনার 3টি কিংবা তার বেশি এখানে পাকাঘর থেকে থাকে এখানে হ্যাঁ করবেন, আর না হলে সবাই না অপশানে কিন্তু টিক চিহ্ন করবেন। পারিবারিক জমির মালিকানা যদি থেকে থাকে, মানে জমি জমা থেকে থাকলে এখানে হ্যাঁ করবেন, আর না হলে না অপশানে কিন্তু অবশ্যই টিক চিহ্ন করবেন। তারপরে বলা হচ্ছে পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ, মানে আপনার পরিবারের সমস্ত যে সদস্যের নামগুলো এখানে এন্ট্রি করেছেন সমস্ত সদস্যের এখানে মোট জমির পরিমাণ কিন্তু শতকে এই ঘরটায় কিন্তু পুট করতে হবে কিংবা বসিয়ে দিতে হবে। ওকে, তারপরে বলা হচ্ছে যানবাহন, আপনি অথবা পরিবারের কোনো সদস্য কি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকার গাড়ি আছে, মানে কোনো বাণিজ্যিক গাড়ি নয়, মানে যে সমস্ত কমার্শিয়াল গাড়ি রয়েছে ওই সমস্ত কমার্শিয়াল গাড়ি বাদে যদি আপনার বাড়িতে 4 চাকার মোটর চালিত গাড়ি থেকে থাকে এখানে অবশ্যই হ্যাঁ অপশান টিক চিহ্ন করবেন, আর যদি না থেকে থাকে এখানে কিন্তু না অপশানে কিন্তু টিক চিহ্ন করবেন। এবার বলা হচ্ছে যদি হ্যাঁ হয়, মানে যদি 4 চাকার গাড়ি থেকে থাকে অবশ্যই কিন্তু এখানে উল্লেখ করতে হবে এবং এখানে গাড়ির যে রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু এই ঘরটায় উল্লেখ করতে হবে। ওকে, এবার এখানে 5 নম্বর পয়েন্টে বলা হচ্ছে পরিবার ভিত্তিক সদস্যের স্বাস্থ্য বীমা, এখানে বলা হচ্ছে যে যদি এখানে হেড অফ ফ্যামিলির স্বাস্থ্য বীমা থেকে থাকে এখানে হ্যাঁ করতে হবে। এবার হ্যাঁ করার পর এখানে বলা হচ্ছে যদি হ্যাঁ হয় তবে সরকারি বা বেসরকারি বীমার অঙ্ক এবং প্রিমিয়াম বিবরণ সহ উল্লেখ করুন, যেখানটায় কিন্তু বিবরণ উল্লেখ করতে হবে। এবার এখানে দেখতে পাচ্ছেন প্রথম কিন্তু এখানে HOF রয়েছে, যদি হেড অফ ফ্যামিলির কোনো স্বাস্থ্য বীমা থেকে থাকে সেটা সরকারি যদি হয়ে থাকে সরকারির বাম দিকে টিক চিহ্ন করবেন, যদি বেসরকারি হয়ে থাকে এখানে বেসরকারি বাম দিকে টিক চিহ্ন করবেন এবং প্রিমিয়াম কত দিচ্ছেন এখানে কিন্তু বিবরণ লিখতে হবে প্রতি মাসে এখানে কিংবা 3 মাস অন্তর কিংবা 1 বছর অন্তর আপনার প্রিমিয়ামটা কত চলছে স্বাস্থ্য বীমার ক্ষেত্রে এখানে কিন্তু অবশ্যই লিখে দেবেন। এইভাবে আপনার বাড়ির সদস্যের কোনো সদস্য যদি এখানে স্বাস্থ্য বীমা করা হয়ে থাকে এখানে কিন্তু অবশ্যই সেগুলো কিন্তু এখানে যুক্ত করতে হবে কিংবা অ্যাড করতে হবে। তারপর নিচের দিকে আসবেন, বলা হচ্ছে ঘর পয়েন্টে আয় এবং পেশা, বলা হচ্ছে 1 নম্বর পয়েন্টে কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করেন, এখানে কিন্তু বলা হচ্ছে যদি আপনার পরিবারের কোনো সদস্য এখানে পেশাগত কর মানে ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন অবশ্যই কিন্তু এখানে হ্যাঁ করবেন টিক চিহ্ন করবেন, আর না হলে কিন্তু অবশ্যই সবাই নো অপশানে কিন্তু এখানে টিক চিহ্ন করবেন। তারপরে বলা হচ্ছে পরিবারের সদস্যদের প্যান কার্ড এখানে যদি থাকে এখানে কিন্তু অবশ্যই এখানে সমস্ত কিন্তু নাম এবং প্যান কার্ডের নাম্বারটা দিতে হবে। এখানে কিন্তু অবশ্যই যদি হ্যাঁ হয় হ্যাঁ অপশান কিন্তু চেকমার্ক করবেন কিংবা টিক চিহ্ন করে দেবেন এবং এখানে প্রথম দিতে হবে HOF, এখানে HOF এর জায়গায় নামের ডান দিকে কি লিখবেন আপনার হেড অফ ফ্যামিলির নাম এবং তার নিচে প্যান নম্বরের জায়গায় তার প্যান কার্ডের নাম্বার বসিয়ে দেবেন। এইভাবে আপনার পরিবারের সদস্যের মধ্যে যতজন প্যান কার্ডের এখানে ধারক রয়েছে কিংবা যতজনের কাছে প্যান কার্ড রয়েছে তার এখানে সদস্যের জায়গায় নাম লিখবেন, প্যান নম্বরের জায়গায় প্যান কার্ড নাম্বার লিখবেন, তারপরে আবার পুনরায় সদস্য টুর জায়গায় তার নাম লিখবেন এবং তার প্যান কার্ড নাম্বার লিখবেন। এভাবে কিন্তু প্রত্যেক সদস্যের নাম এবং প্যান নাম্বারটা অ্যাড করতে হবে।
এবার নিচের দিকে আসবেন, বলা হচ্ছে কর্মসংস্থানের ধরন, যেখানটা বলা হচ্ছে পরিবারের প্রধান মানে যে হেড অফ ফ্যামিলি রয়েছে সে কি কোনো সরকারি ক্ষেত্রে চাকরি করে, যদি করে থাকে এখানে সরকারি ক্ষেত্রে এখানে কিন্তু অবশ্যই টিক চিহ্ন করতে হবে। তারপর বলা হচ্ছে এখানে বেসরকারি ক্ষেত্রে চাকরি করে থাকলে এখানে টিক চিহ্ন করতে হবে। তারপর বলা হচ্ছে এখানে আংশিক সময়ের কর্মরত পার্ট টাইম জব করে থাকলে কিন্তু এই ঘরটায় চেকমার্ক করতে হবে। এবং তারপর এখানে অসংগঠিত ক্ষেত্রে স্বনির্মিত কিংবা কারিগর কিংবা শিল্পী কিংবা কৃষক হয়ে থাকলে এই ঘরটায় চেকমার্ক করতে হবে কিংবা টিক চিহ্ন করতে হবে। যদি পরিযায়ী শ্রমিক হয়ে থাকে এই ঘরটায় এখানে কিন্তু টিক চিহ্ন করবেন, যদি বেকার হয়ে থাকে এই ঘরটায় চেকমার্ক করবেন। এবারে এইভাবে কিন্তু প্রত্যেকটা সদস্যের কিন্তু এখানে পেশা কিন্তু এখানে উল্লেখ করতে হবে, ওই সদস্য কি কাজ করে থাকেন। তো এখানে কিন্তু সমস্ত সদস্যের কিন্তু ডাটাগুলো এন্ট্রি করতে হবে। ওকে, এবার নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর এখানে বলা হচ্ছে পরবর্তী পয়েন্টে পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা কিন্তু এখানে এন্ট্রি করতে হবে। কি বলা হচ্ছে যে শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্য যেখানটা কিন্তু সংখ্যা লিখতে হবে, আপনার পরিবারের যে সদস্য নামগুলো অ্যাড করেছেন তার মধ্যে শিক্ষিত প্রাপ্তবয়স্ক কয়জন এখানে কিন্তু সংখ্যাটা লিখবেন। তারপরে এখানে নিচেই অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্য যার কিন্তু এখানে সংখ্যাটা কিন্তু বাম দিকে বসিয়ে দিতে হবে। ওকে, এবার নিচে বলা হচ্ছে পরিবারের প্রধান, এখানে কিন্তু পরিবার যে প্রধান রয়েছে সে শিক্ষিত নাকি অশিক্ষিত এখানে কিন্তু নিচে টিক চিহ্ন করতে হবে। যদি শিক্ষিত হয়ে থাকে এখন কিন্তু শিক্ষিতর বাম দিকে এবার কিন্তু টিক চিহ্ন করে দেবেন। তারপরে এখানে সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা মানে আপনার পরিবারের হেড অফ ফ্যামিলির যোগ্যতা মানে এডুকেশন কোয়ালিফিকেশন কি রয়েছে এই ঘরটা কিন্তু ডান দিকের ঘরে এখানে লিখতে হবে। যদি আপনার পরিবারের হেড অফ ফ্যামিলি এখানে মাধ্যমিক পাস করে থাকে এখানে কিন্তু লিখবেন মাধ্যমিক পাস। এভাবে কিন্তু এখানে ডাটাগুলো এন্ট্রি করতে হবে। এবার নিচের দিকে আসার পর এখানে প্রত্যেক সদস্যের কিন্তু এখানে এভাবে অ্যাড করতে হবে ওই সদস্য শিক্ষিত নাকি অশিক্ষিত এবং সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে এখানে কিন্তু অ্যাড করতে হবে প্রত্যেকটা ঘরে। ওকে, তারপর এখানে বলা হচ্ছে কি যে কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌর স্থানীয় সংস্থা এবং পঞ্চায়েত সংস্থার প্রাক্তন অথবা বর্তমান ধারক রয়েছে, যদি থেকে থাকে এখানে কিন্তু অবশ্যই হ্যাঁ অপশানে চেকমার্ক করবেন কিংবা টিক চিহ্ন দেবেন, আর না হলে কিন্তু অবশ্যই না অপশানে কিন্তু টিক চিহ্ন করবেন। যদি হ্যাঁ হয়ে থাকে অবশ্যই কিন্তু ওই সদস্যের নম্বরটা কিন্তু যে পদে রয়েছেন তার নম্বর কিন্তু এখানে লিখতে হবে কিংবা দিতে হবে। ওকে, তারপর বলা হচ্ছে কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী, যদি কোনো সদস্য মানে আপনার পরিবারের মধ্যে যদি কোনো সদস্য পেনশন পেয়ে থাকে অবশ্যই কিন্তু এখানে হ্যাঁ অপশানে টিক চিহ্ন করবেন, আর যদি না পেয়ে থাকে এখানে কিন্তু না অপশানটায় চেকমার্ক করবেন কিংবা টিক চিহ্ন দেবেন। এবার যদি পেনশন পেয়ে থাকে তার কিন্তু অবশ্যই সদস্য নম্বর মানে যত নম্বর সদস্য এখানে অ্যাড করছেন কিংবা যত নম্বর সদস্য পেনশন পেয়ে থাকেন মানে যেভাবে প্রথম দিকে আপনি অ্যাড করেছেন 1 নম্বর সদস্য 2 নম্বর সদস্য এভাবে কিন্তু অবশ্যই যে অ্যাড করেছেন নামগুলো সেইটা অনুযায়ী ওই সদস্যের নাম্বারটা কত রয়েছে এই ঘরটায় কিন্তু লিখতে হবে। ওকে, তারপরে বলা 7 নম্বর পয়েন্টে কোনো সদস্য কি জিএসটি অধীনে নিবন্ধিত আছেন, মানে যদি কোনো সদস্য জিএসটি দিয়ে থাকে অবশ্যই কিন্তু হ্যাঁ করতে হবে, আর না হলে না অপশানে সেখানে চেকমার্ক করতে হবে। ওকে, যদি এখানে জিএসটি দিয়ে থাকেন কিন্তু ডান দিকে জিএসটির নাম্বারটা কিন্তু বসিয়ে দিতে হবে। তারপরে নিচের দিকে আসতে হবে 8 নম্বর পয়েন্টে বলা হচ্ছে পরিবারের মোট বার্ষিক আয় কত, এখানে কিন্তু অবশ্যই অঙ্কে লিখতে হবে কত টাকা আয় বার্ষিক, মানে এখানে কিন্তু পরিবারের সমস্ত সদস্য মিলিয়ে আপনার পরিবারের বার্ষিক আয় কত এখানে কিন্তু অবশ্যই এই ঘরটাই লিখবেন। তারপরে বলা হচ্ছে এখানে অন্যান্য পরিচয় নথি, যেখানটা বলা হচ্ছে 1 নম্বর পয়েন্টে সিএএ আবেদন এর বর্তমান অবস্থা যদি থাকে, মানে যারা হয়তো এখানে সিএএ এর জন্য আবেদন করেছে তারা যদি আবেদন করে থাকে এখানে কিন্তু অবশ্যই আবেদন করা হয়েছে এই ঘরটায় টিক চিহ্ন করবে এবং আবেদন নম্বরটা কিন্তু এই ঘরটায় বসিয়ে দিতে হবে। ওকে, এবার যদি আপনি এই সমস্ত আবেদন না করে থাকেন এখানে কিন্তু অবশ্যই উপরে যে ঘরটা দেওয়া রয়েছে প্রযোজ্য নয় এই অপশনটা কিন্তু চেকমার্ক করে দেবেন। ওকে, এবার নিচের দিকে আসার পর এখানে কিন্তু প্রত্যেকটা সদস্যের কিন্তু এখানে ডাটাগুলো এন্ট্রি করতে হবে, মানে সদস্য 1 এর ঘরে যার নাম দিয়েছেন সে যদি সিএএ এর জন্য আবেদন না করে থাকে এখানে কিন্তু অবশ্যই প্রযোজ্য নয় এই ঘরটা কিন্তু এবার টিক চিহ্ন করতে হবে। ওকে, এবারে সমস্ত কিন্তু সদস্যের ডাটাগুলো এভাবে দিতে হবে, দেওয়ার পর নিচের দিকে আসতে হবে বলা হচ্ছে 2 নম্বর পয়েন্টে অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড এআরডি শিল্পী ক্রেডিট কার্ড এবং তার সঙ্গে সঙ্গে মৎস্যজীবী ক্রেডিট কার্ড রয়েছে, শিক্ষার্থী ক্রেডিট কার্ড মানে স্টুডেন্ট ক্রেডিট কার্ড
এই সমস্ত তথ্যগুলো দিতে হবে। বলা হচ্ছে এখানে পরিবারের প্রধান তার যদি এই সমস্ত কার্ড থেকে থাকে এখানে কিন্তু কার্ডের নাম্বার, আইডি সংখ্যা, যে তারিখে ইস্যু করা হয়েছে এখানে কিন্তু ডেটটা দিতে হবে। ওইভাবে আপনার এখানে যে সদস্যের নামগুলো অ্যাড করেছেন ওই সমস্ত সদস্যের মধ্যে যদি এই সমস্ত কার্ডগুলি থেকে থাকে অবশ্যই কিন্তু ওই সদস্যের নাম্বারে কিন্তু নিচে এখানে কার্ডের নম্বর, আইডি সংখ্যা এবং যে তারিখে ইস্যু করা হয়েছে ওই তারিখটা কিন্তু এখানে পুট করতে হবে। ওকে, এবার নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর বলা হচ্ছে 3 নম্বর পয়েন্টে যদি এসআইআর 2026-এ নাম বাদ পড়ে থাকে তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা এখানে কিন্তু ডাটাগুলো এন্ট্রি করতে হবে। এখানে বলা হচ্ছে যে সমস্ত ব্যক্তির, যে সমস্ত মহিলার নামটা এসআইআর 2026-এ কাটা পড়েছে, নামটা বাদ গেছে, এখানে লিস্টে নামটা আসেনি, তারা যারা ট্রাইব্যুনালের জন্য আবেদন করেছে তারা কিন্তু অবশ্যই এখানে হ্যাঁ, যদি হ্যাঁ হয় তবে কিন্তু মামলার বিবরণ কিন্তু দিতে হবে। এখানে কিন্তু হ্যাঁ অপশানে কিন্তু চেকমার্ক করতে হবে। আর যদি আপনার এখানে এই অপশানটা প্রযোজ্য না হয়, মানে আপনি যদি এখানে এই এসআইআর 2026-এ বাদ না পড়ে থাকেন, আপনার নামটা ভোটার লিস্টে রয়েছে, তাহলে কিন্তু এখানে যে প্রথম যে অপশানটা রয়েছে প্রযোজ্য নয় এই অপশানটা কিন্তু এইভাবে টিক চিহ্ন করে দেবেন এবং সেই মতো প্রত্যেক কিন্তু সদস্যের কিন্তু ঘরে এভাবে কিন্তু অপশানগুলো চুজ করতে হবে। যদি সমস্ত সদস্যের নাম ভোটার লিস্টে থেকে থাকে অবশ্যই প্রত্যেক সদস্যের কিন্তু প্রথম যে ঘরটা প্রযোজ্য নয় এই ঘরটা কিন্তু এইভাবে টিক চিহ্ন করতে হবে। আশা করি বুঝতে পারলাম। এবার নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর বলা হচ্ছে সামাজিক মর্যাদা এবং নির্ভরশীল ব্যক্তিগণ, যেখানটায় 1 নম্বর পয়েন্টে বলা হচ্ছে বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ। মানে বিদ্যালয়ে মানে স্কুলে যায় এমন কোনো শিশু কিন্তু আপনার পরিবারে থেকে থাকলে অবশ্যই তার বিবরণ দিতে হবে। যেমন এখানে কিন্তু বলা হচ্ছে সদস্য নম্বর, এখানে কিন্তু অবশ্যই সদস্য নম্বরটা বসিয়ে দেবেন। আপনি ফর্ম ফিল আপ করার সময় মানে প্রথম পেজে আপনি যে সদস্যর নামগুলো অ্যাড করেছেন তার মধ্যে অবশ্যই আপনার শিশুর নামটা অ্যাড করেছেন, তো শিশুর নামটা কত সদস্যর নাম্বার রয়েছে ওইখান থেকে এখানে সংখ্যাটা দিতে হবে। এবার এখানে কিন্তু শিশুর নাম দিতে হবে, কোন শ্রেণীতে পড়াশোনা করছে, বিদ্যালয়ের নাম কি, এখানে কোন ধরনের স্কুলে পড়াশোনা করছে, তা সরকারি নাকি সরকারি সাহায্যপ্রাপ্ত নাকি স্পন্সার বিদ্যালয় নাকি বেসরকারি, এখানে কিন্তু অবশ্যই ওইটাই আপনাদের টিক চিহ্ন করতে হবে। তো এইভাবে আপনার পরিবারের যতজন সদস্য রয়েছে মানে শিশু মানে যারা স্কুলে পড়তে যায় তাদের কিন্তু এখানে নামটা এন্ট্রি করতে হবে এইভাবে। এবার 2 নম্বর পয়েন্টে বলা হচ্ছে শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা। এখানে বলা হচ্ছে যদি আপনার শিশুর টিকাকরণ হয়েছে কিংবা সম্পূর্ণ হয়েছে এখানে কিন্তু অবশ্যই হ্যাঁ অপশানে ক্লিক করতে হবে। এখানে কিন্তু শিশু সদস্য নাম্বার 1 যেখানটায় যদি আপনার শিশুর টিকাকরণ হয়ে থাকে এখানে কিন্তু অবশ্যই হ্যাঁ এই অপশানটাই টিক চিহ্ন করতে হবে। এইভাবে আপনার পরিবারে যতজন শিশু রয়েছে প্রত্যেক কিন্তু এখানে যত সদস্য নাম্বার অ্যাড করেছেন সেই অনুযায়ী কিন্তু এখানে টিকাকরণ হয়েছে কিনা এখানে কিন্তু আপনাদের টিক চিহ্ন করতে হবে। তারপর নিচের দিকে আসবেন, বলা হচ্ছে কি যে সরকারি প্রকল্পের আওতায় সুবিধা, আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটি এর মাধ্যমে পাচ্ছেন, এখানে কিন্তু অবশ্যই হ্যাঁ অথবা না এবং প্রকল্পের নামগুলো অ্যাড করতে হবে। এবার প্রথম দিতে হবে পরিবারের প্রধান। পরিবারের প্রধান কি কোনো সরকারি প্রকল্পের আওতায় টাকা পাচ্ছে, যদি পেয়ে থাকে অবশ্যই কিন্তু হ্যাঁ অপশানে চেকমার্ক করতে হবে কিংবা টিক চিহ্ন করতে হবে। ওকে, এবার হ্যাঁ অপশানে টিকমার্ক করার পর কিন্তু কোন প্রকল্পে টাকা পাচ্ছে এখানে কিন্তু নিচে লিখতে হবে। যেমন আপনাদের উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, আমার পরিবারে হেড অফ ফ্যামিলি রয়েছে আমার বাবা, তিনি কিন্তু কেন্দ্র সরকারের পিএম কিষানের টাকাটা পেয়ে থাকে, তো এখানে কিন্তু অবশ্যই পিএম কিষান মানে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা এখানটায় কিন্তু আমাকে লিখতে হবে। ওকে, তো এইভাবে আপনার পরিবারের প্রধান যদি কোনো প্রকল্পে টাকাটা পেয়ে থাকে অবশ্যই কিন্তু এখানে প্রকল্পের নামটা লিখবেন হ্যাঁ অপশানে টিক চিহ্ন দেওয়ার পর। তারপর এখানে নিচে সদস্য সংখ্যা কিন্তু অনুযায়ী আপনার কিন্তু এখানে হ্যাঁ না করতে হবে। যদি হ্যাঁ করে থাকেন এখানে কিন্তু অবশ্যই ওই সদস্য কোন প্রকল্পের বর্তমানে টাকা পাচ্ছে এখানে কিন্তু অবশ্যই প্রকল্পর নিচে কিন্তু এখানে সমস্ত প্রকল্পের নাম লিখতে হবে। ওকে, তো এখানে কিন্তু প্রত্যেক সদস্যের কিন্তু এগুলো ডাটাগুলো পুট করতে হবে। তারপর নিচের দিকে আসবেন, বলা হচ্ছে এখানে ঘোষণা এবং সম্মতি। এখানে বলা হচ্ছে আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরে প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করছি এবং উপরে উল্লেখিত কোনো মানদণ্ড বাদ দিইনি। আমি অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হইলে
নইলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধা সমূহ বন্ধ হয়ে যেতে পারে। তো এটা কিন্তু স্বঘোষণাপত্র, যেখানটা কিন্তু অবশ্যই সম্মত এই ঘরটায় টিক চিহ্ন করবেন। এবার উপরে সম্মত এই ঘরটায় টিক চিহ্ন দেওয়ার পর নিচে কিন্তু স্বাক্ষর করতে হবে, মানে এই ফর্মটা যে ফিল আপ করছে, যে আবেদন করছে এই ফর্মে, তার কিন্তু এই ঘরটায় স্বাক্ষর করতে হবে কিংবা সিগনেচার করতে হবে। তো এই সিগনেচারটা করার পর কিন্তু এই ফর্মের কিন্তু ফিল আপ করার কাজটা শেষ। এবার নিচে কিন্তু একটা অংশ দেওয়া রয়েছে, বলা হচ্ছে শুধুমাত্র সরকারি ব্যবহার করার জন্য, যেখানটায় কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে না। এটা কিন্তু যে সরকারি দপ্তরের লোক কিংবা বিডিও অফিসের লোক কিংবা পঞ্চায়েত দপ্তরের লোক আসবে এখানে কিন্তু অবশ্যই, কিংবা যেখানে কিন্তু অবশ্যই যে অফিসে গিয়ে আপনি জমা করবেন ওই দপ্তরের লোক কিন্তু এই ফর্মটা ফিল আপ করবে, এবং নিচের দিকে কিন্তু অবশ্যই তার স্বাক্ষর, নাম এবং কোন পদে রয়েছে তিনি এখানে কিন্তু অবশ্যই পদের নাম লিখে কোন তারিখে এখানে জমা নেওয়া হচ্ছে আবেদনপত্রটা, এখানে কিন্তু অবশ্যই স্থান এবং তারিখ কিন্তু বসিয়ে দেবে। ওকে, তো এইগুলো ফর্ম ফিল আপ, এখানে কিন্তু সঠিকভাবে সঠিক তথ্য দিয়ে সমস্ত কিন্তু যাবতীয় তথ্যগুলো দিয়ে ফর্মটা ফিল আপ করতে হবে। ফর্মে ভুল হলে কিন্তু আপনি এই অন্নপূর্ণা যোজনার জন্য 3,000 টাকা পাবেন না। তাই অবশ্যই দেখে শুনে বুঝে ভালোভাবে এই ভিডিওটি দেখার পর যদি না বুঝতে পারেন অবশ্যই কিন্তু আবার কিন্তু এই ভিডিওটা আবার পুনরায় দেখবেন। যদি তাও না বুঝতে পারেন অবশ্যই কিন্তু নিচে কমেন্ট করবেন। তো এখানে কিন্তু আপনাদের সমস্ত বুঝিয়ে দিলাম যে এই যে অন্নপূর্ণা যোজনার ফর্মটা, সম্পূর্ণ 12 পাতার ফর্মটা কিভাবে ফিল আপ করবেন, কোন ঘরে কি লিখবেন, এবং তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু সমস্ত কিছু বলে দিলাম। এবার বলে দিচ্ছি এই যে ফর্মটা, এই ফর্মের সঙ্গে কোন কোন ডকুমেন্টসগুলো অ্যাটাচ করবেন। দেখুন, আপনার পরিবারে যে হেড অফ ফ্যামিলি রয়েছে এবং যে সমস্ত সদস্যের নামগুলো এইখানে অ্যাড করেছেন, সমস্ত সদস্যের এবং পরিবারের হেড অফ ফ্যামিলির সবার কিন্তু আধার কার্ড, প্যান কার্ড, ভোটার আইডি কার্ড, কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাকে কাস্ট সার্টিফিকেট, এবং তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু জমির যে তথ্যগুলো দিয়েছেন তার জন্য কিন্তু জমির রেকর্ড, এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই পাসপোর্ট সাইজের সবার কিন্তু সদস্য সমস্ত যে রয়েছে তার সবার কিন্তু পাসপোর্ট সাইজের ছবি, এগুলো কিন্তু অবশ্যই প্রত্যেক সদস্যের কিন্তু লাগবে। প্রত্যেক সদস্যের কিন্তু ডকুমেন্টসগুলো একসঙ্গে অ্যাটাচ করে এই ফর্মের সঙ্গে আপনার এলাকার বিডিও অফিস, এসডিও অফিস, ডিএম অফিস, পঞ্চায়েত দপ্তর কিন্তু ফর্মটা এখানে কিন্তু জমা করতে পারবেন। তো আশা করি আপনাদের A to Z বুঝতে পারলাম এই সম্পূর্ণ ফর্মটা কিভাবে ফিল আপ করবেন, ফর্মের সঙ্গে কোন কোন ডকুমেন্টসগুলো অ্যাটাচ করবেন, সমস্ত কিছু বলে দিলাম। যদি আপনাদের এই ভিডিওটির আপডেট ভালো লেগে থাকে একটি লাইক করবেন এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। আর যারা আপনারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই কিন্তু পেজটিকে ফলো করে পাশে থাকবেন এইরকম আরও আপডেট পাওয়ার জন্য।